আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং সম্পর্কিত একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম একসাথে তিনটা বিষয় কীভাবে লেখা যায় বিস্তারিত সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো একটি বিষয় বলে রাখি, এই বৃত্তের ক্ষেত্রফল কিন্তু বিভিন্ন পরীক্ষায় এসেছে, বোর্ড পরীক্ষায়। তো আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নেব, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে কি বলা আছে সেটা দেখব। এই যে প্রশ্নে বলা আছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট লিখবো, তাই না? আচ্ছা, মনে করি উদ্দীপকে এই ধরনের একটি তথ্য দেওয়া আছে, এই ধরনের। এই যে লক্ষ্য করি, একটি বৃত্তের চিত্র দেওয়া আছে এবং কেন্দ্র থেকে এই অংশটুকু অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে, রেডিয়াস, ব্যাসার্ধর মান যেটি আর হিসেবে এখানে ইন্ডিকেট করেছে। তাহলে ব্যাসার্ধর মান যদি দেয়া থাকে, তার ভিত্তিতে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, তাই না? এই যে এটা এরিয়া মানে ক্ষেত্রফল, এরিয়া অফ সার্কেল বা এরিয়া ইজ ইকুয়াল টু এই যে পাই ইন্টু আর স্কোয়ার। এখন এই সূত্রটাকে ভেঙে এইভাবে লেখা যায়। কিভাবে? পায়ের মান আমরা জানি 3.1416, এটা হয়। আর এই আর স্কোয়ারকে ভেঙে আর ইন্টু আর লেখা যায়। তো তাহলে আমরা এই সূত্র ধরে সমাধান করতে পারি, এই সূত্রটা ধরে, কারণ এটা ধরে সমাধান করলে আমাদের প্রোগ্রাম করা সহজ হবে। তো যাই প্রথমে অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখব, এই যে এই বাম দিকে। তবে আমরা একটা কথা উপরে লিখে নিব, উত্তর করার সময় আমরা জানি বৃত্তের এরিয়া বা ক্ষেত্রফল সমান এই পাই ইন্টু আর স্কোয়ার সমান এটার মান, আবার এটা লেখা যায়। এবার অ্যালগরিদম ও ফ্লোচার্ট লিখব, এইখানে অ্যালগরিদম লিখব আর ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। তো অ্যালগরিদম হচ্ছে কোন ধাপে কী করব তার ধারাবাহিক বর্ণনা। আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অ্যালগরিদমের বিষয়গুলি পারো, তারপরেও বলছি। প্রথমে লিখব ধাপ 1, প্রোগ্রাম শুরু করি, এটা প্রত্যেকটা প্রোগ্রামে লিখে থাকি, তাই না? তারপরে ধাপ 2 ইনপুট হিসেবে আমরা একটি বিশেষ করে মান লিখব। এখন কোন মানটা লিখব? এই সূত্র ধরে যদি বিশ্লেষণ করি তাহলে এরিয়া হচ্ছে আউটপুট, আর এরিয়ার ডান দিকে সমানের ডান দিকে এটা যদি এই সূত্র ধরে যদি সমাধান করি তাহলে আর হচ্ছে ইনপুট, রেডিয়াস হচ্ছে ইনপুট ব্যাসার্ধর মান। সেজন্য আমরা এই 2 নম্বর ধাপে ইনপুট হিসেবে আর এর মান গ্রহণ করি, এটা লিখতে পারি। ইনপুট হিসেবে ব্যাসার্ধ আর এর মান গ্রহণ করি। এর পরের লাইনে 4 নম্বর ধাপে সূত্রটা লিখব এরিয়া সমান এইটা, মাঝখানেটুকু না লিখলেও হবে। এই যে এরিয়া সমান এইটা লিখেছি, এটার অথবা যেহেতু এটা সেজন্য। আচ্ছা, এবার পরের ধাপে আমরা আউটপুটের জন্য আরেকটা ধাপ লিখব, সেটি হচ্ছে এই মান প্রিন্ট করার জন্য। এখন কার মান প্রিন্ট করব? এই সূত্র থেকে বাম দিকে যেটা থাকবে তার মান। তাই লিখব এরিয়া এর মান প্রিন্ট করি, সবার শেষে প্রোগ্রাম শেষ করি। অর্থাৎ শুরু এবং শেষ একরকম প্রতীক, ইনপুট এবং আউটপুট, শুরু এবং শেষ আমরা যখন এই ফ্লোচার্ট অঙ্কন করব, শুরু এবং শেষ একরকম প্রতীক হবে, ইনপুট এবং আউটপুটের একই রকম প্রতীক, সামান্তরিক। আর মাঝখানের এই প্রক্রিয়াকরণের জন্য আয়তাকার প্রতীক হবে। এর ভিত্তিতে আমরা এখন এদিকে ফ্লোচার্ট অঙ্কন করব। পাশাপাশি করলে তোমাদের বুঝতে সুবিধা হবে, সেজন্য ফ্লোচার্টে শুরু করার জন্য এই প্রতীক অঙ্কন করব। এর মধ্যে লিখবে স্টার্ট, তারপর ইনপুট কার মান নিব? আর এর মান। সেজন্য ইনপুটের জন্য আমরা এই যে সামান্তরিক প্রতীক ব্যবহার করব, একটু বাঁকা হবে কিন্তু। এর মধ্যে লিখবে ইনপুট আর। এবার সূত্র লেখার জন্য যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য আয়তাকার প্রতীক, এবং এটাকে বলা হয় প্রক্রিয়াকরণ প্রতীক, প্রসেসিং প্রতীক। এই সূত্রটা হুবহু এখানে লিখব, যা আছে এখান থেকে লিখলাম। এরপরে এরিয়া প্রিন্ট করব কার মান? এরিয়ার মান। সেজন্য লিখব এখানে আবার এই ইনপুটের মতোই আউটপুট প্রতীক হবে, এর মধ্যে লিখব প্রিন্ট এরিয়া। সবার শেষে প্রোগ্রাম শেষ করার জন্য আবার অনুরূপ প্রতীক দিয়ে এন্ড লিখব। আমরা একটি বিষয় লক্ষ্য করলে দেখতে পাই, শুরু এবং শেষে একরকম প্রতীক, ডিম্বাকৃতি। ইনপুট এবং আউটপুটে একরকম প্রতীক, এরকম বাঁকা হবে, অর্থাৎ সামান্তরিক। আর মাঝখানে প্রক্রিয়াকরণ প্রতীকটা হচ্ছে আয়তাকার। ইনপুট, প্রক্রিয়াকরণ, আউটপুট, ইনপুট, প্রসেসিং, আউটপুট, 3টা প্রধান ধাপ প্রোগ্রামিংয়ের।
শুরু এবং শেষ আমরা নিয়ম রক্ষার্থে লিখে থাকি। এই হচ্ছে অ্যালগরিদম, এই হচ্ছে ফ্লোচার্ট। পরীক্ষা অনেক সময় এই অ্যালগরিদম দেওয়া থাকে, ফ্লোচার্ট লিখতে বলে, তাই আমরা দুটাই পাশাপাশি বিশেষ করে বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব যাতে মনে থাকে। এবার সি প্রোগ্রাম লিখব। এখানে তো সি প্রোগ্রাম ধরবে না, তাই না? সি প্রোগ্রাম লেখার জন্য পরের পেজে যাই। এই যে লক্ষ্য করি, এখানে আমরা সি প্রোগ্রাম লিখব। তো বৃত্তের ব্যাসার্ধ দেওয়া থাকলে সি প্রোগ্রাম নির্ণয় দুইভাবে করা যায়। একটা হচ্ছে পায়ের মান উপরে আমি ইনিশিয়াল করে দিব, নিচে ভিতরে পাই উল্লেখ করব। আর আরেকটা হচ্ছে পায় কোথাও লিখব না, পায়ের পরিবর্তে ওই পায়ের মানটা লিখব। তা আমরা যেভাবে কিছুক্ষণ আগে অ্যালগরিদম ফ্লোচার্ট লিখেছি ওই সূত্র ধরে করব, তাহলে সহজ হবে। তো যাই সূত্র ধরে করার সমাধানের চেষ্টা করি। সি প্রোগ্রামের শুরুতে আমরা একটি হেডার ফাইল সংযুক্ত করব, হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড লিখে এখানে লিখব stdio.h। এটা হচ্ছে হেডার ফাইল, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এটাকে বলে, এটা যুক্ত করব। এরপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। তো মেইন ফাংশন স্টার্ট এই কার্লি ব্র্যাকেট দিয়ে স্টার্ট করব, তাই না? এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু ইতিপূর্বে আমি বারবার বলেছি, সেজন্য সময় সেভ করার জন্য আমি একটু দ্রুত বলছি। এরপর এইখানে আমরা ভেরিয়েবল ঘোষণা করব। ভেরিয়েবল ঘোষণা করব কার নাম? এখানে আর হচ্ছে ইনপুট ভেরিয়েবল, আর আউটপুট হিসেবে এরিয়ার মানটা বের হবে। তাহলে এ আর এরিয়া এই দুটা এখানে লিখব, কিন্তু লেখার আগে এদের ডেটা টাইপ হিসেবে আমরা এখানে ফ্লট লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে ফ্লট কেন লিখলাম? এখানে আমাদের একটি কিওয়ার্ড লিখতে হবে ডেটা টাইপ ঘোষণার জন্য। সে কিওয়ার্ড হিসেবে আমরা যেহেতু সূত্রে দেখেছি পয়েন্ট আছে 3.1416, তার মানে কি আমরা এই সূত্রটা লক্ষ্য করলে দেখতে পাই এই প্রোগ্রামটি ভগ্নাংশ টাইপ ডেটা নিয়ে আমরা কাজ করতেছি। সেই জন্য এখানে ভগ্নাংশ টাইপ ডেটার জন্য ফ্লট কিওয়ার্ড হিসেবে ডেটা টাইপ ঘোষণা করব। তারপরে এখানে লিখব এই ব্যাসার্ধর মান মানে কি আর একটা ভেরিয়েবল আর এরিয়া একটা ভেরিয়েবল। এখানে আর হচ্ছে ইনপুট ভেরিয়েবল, এরিয়া হচ্ছে আউটপুট ভেরিয়েবল। আর এর মান ইনপুট দিব, এরিয়ার মানটা পাবো, এবং আর ইনপুট এই দুইটা ডেটা টাইপই হচ্ছে আমাদের ফ্লট, ভগ্নাংশ ডেটা টাইপ। সেজন্য এখানে ফ্লট সোজা দুইটা লিখেছি। নিয়মটি হচ্ছে ফ্লট লিখবো মানে ফ্লট বা আইএনটি পূর্ণ সংখ্যার জন্য আইএনটি লিখি, তাই না? পূর্বের ক্লাসে দেখিয়েছিলাম। এই ফ্লট লেখার পরে একটা স্পেস দিব, তারপরে আর লিখবো, তারপরে একটা কমা দিয়ে এরিয়া লিখবো, শেষে সেমিকলন দিব। এগুলো খেয়াল রাখবো। এরপরের লাইনে আর এর মান ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার জন্য ইউজারকে আমরা একটা মেসেজ দিতে চাই। কি মেসেজ দিতে চাই সেটি প্রিন্ট এফ এর মধ্যে লিখতে হবে। প্রিন্ট এফ হচ্ছে একটি আউটপুট ফাংশন, এর মধ্যে যে প্যারেনথিসিস অফ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখা যাবে। তা আমি লিখলাম ইন্টার ভ্যালু অফ রেডিয়াস, মানে কি আমি যখন প্রোগ্রামটা রান করব তখন এইটুকু দেখা যাবে, যে ডাবল কটের মধ্যে যেটুকু লিখেছি এইটুকু আউটপুট আকারে দেখা যাবে। এটুকু দেখে ইউজার বুঝতে পারবে যে রেডিয়াসের মান অন্তর্ভুক্ত করতে বলা হচ্ছে, সেজন্য আমরা এই সেন্টেন্সটি লিখলাম। এবার এই মানটা যখন ইনপুট দিবে, কোথা থেকে ইনপুট দিবে? কিবোর্ড থেকে। তো কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। আর স্ক্যানএফ ফাংশনের নিয়ম হচ্ছে স্ক্যান এফ, তারপরে আমরা এখানে ফরম্যাট স্পেসিফাই হিসেবে ফ্লট টাইপ ডেটাকে স্পেসিফাই করে %f। তাই %f একবার লিখব। কেন একবার লিখব? শুধুমাত্র আর এর জন্য, কারণ এখানে আর হচ্ছে ইনপুট। তা আর এর জন্য, আর এর পূর্বে যেহেতু ফ্লট টাইপ ডেটার জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f লিখব। অর্থাৎ স্ক্যান এফ কি করবে? এই ফ্লট এফ এর মাধ্যমে মানে ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নিয়ে এ এর মধ্যে সংরক্ষণ করবে, কারণ এ হচ্ছে এখানে মেমোরি লোকেশনের ঠিকানা, যাকে ভেরিয়েবল বলা হয়। এখানে লেখার নিয়মটা হচ্ছে স্ক্যানএফ লিখবো, তারপর ফরম্যাট স্পেসিফায়ার লিখবো, একটা কমা দিব, দেওয়ার পরে লিখবো অ্যান্ড আর, তারপরে সেমিকলন দিব। অর্থাৎ স্ক্যানএফ কি করবে? একটি ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়ে এখানে যার নাম লিখবো তার মধ্যে সংরক্ষণ করবে। ভগ্নাংশ ডেটাটা আর এর মধ্যে সংরক্ষণ করবে মেমোরিতে। এখন তোমাদের হয়তো মনে হতে পারে যেখানে আর না লিখে অন্য কিছু লিখতে পারতাম। হ্যাঁ, অন্য কিছু লিখতে পারতাম, এ লিখতে পারতাম, তাহলে এখানেও লিখতে হতো এ, এখানেও লিখতে হবে এ। সূত্রে সব জায়গায় এ লিখতে হবে আর এর পরিবর্তে। এই হচ্ছে আমাদের ইনপুট অংশ। এরপরে ইনপুটের পরে প্রসেসিং অংশ, তাই না? প্রসেসিং অংশে আমরা ওই যে সূত্রটা লিখবো, মনে আছে? 3.1416 ইন্টু আর।
অর্থাৎ এরিয়া ইকুয়াল টু এই যে ওই সূত্রটা লিখব 3.1416 পায়ের মান ইন্টু আর এভাবে ইন্টু আর মানে আর স্কোয়ার বোঝায়। এখন এইখানে একটি বিষয় আছে যে এখানে ক দিয়েছি মানে কি এই প্রোগ্রামটা অন্যভাবে লেখা যায়, কিন্তু আমি সহজটা দেখাচ্ছি। খ দিয়ে আমি আরেকভাবে লিখে দেখাবো। আমি যদি এখানে পাই লিখতাম, পাই সরাসরি সংখ্যা না লিখে, তাহলে উপরে লিখে দিতে হতো পাই সমান এত, এটা লিখে দিতে হতো, ইনিশিয়াল করে দিতে হতো। তো যাই হোক আমরা সহজটা লিখেছি। এই প্রক্রিয়াকরণ ধাপ এই লাইনটা, এরপরে আমরা আউটপুটের জন্য আবার প্রিন্টএফ লিখব। প্রিন্টএফের মধ্যে যা লিখব সেটা আউটপুটে দেখা যাবে। তো আমরা তো ফলাফলটা দেখতে চাই, কী নামে দেখতে চাই? আমরা দেখতে চাই এরিয়া অফ সার্কেল, মানে বৃত্তের ক্ষেত্রফল। এই লাইনটা আমরা দেখতে চাই, সেজন্য প্রিন্টের মধ্যে ওইটা লিখলাম। এর সাথে আরও দেখতে চাই কি ফলাফলটা, এবং ফলাফলটা তো সংখ্যা হবে। তো সংখ্যা কী হবে? ভগ্নাংশ সংখ্যা হতে পারে, তাই আবার এখানে পার্সেন্টেজ এফ লিখব। ভগ্নাংশ সংখ্যা দেখে যেখানে পার্সেন্টেজ এফ লিখতে হবে সেখানে, অর্থাৎ এরিয়ার মানটা এইখানে প্রদর্শন করবে, যেখানে প্রদর্শন করবে সেখানে লিখতে হবে পার্সেন্টেজ এফ। এবং এখানে কার মানটা প্রদর্শন করবে? এরিয়ার মানটা। তাই এখানে একটা কমা দিয়ে আবার এই এরিয়াটা এখানে লিখব, কারণ এইখানে যার নাম লিখব তার মানটা এখানে ভগ্নাংশ টাইপ ডেটা হিসেবে প্রদর্শন করবে। প্রোগ্রাম লেখা শেষ, সবার শেষে রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। এবার এই হচ্ছে আমাদের এই প্রোগ্রাম। এখন যদি আমি আউটপুটটা দেখতে চাই কি করব? এই প্রোগ্রামটা লিখে সেভ করে বিশেষ করে কম্পাইল করব। কম্পাইল করার পরে যদি রান করি এই ধরনের আউটপুট পাবে। ওই যে কিছুক্ষণ আগে বললাম প্রিন্টএফের মধ্যে যা লিখেছি সেটা এখানে দেখতে পাবো। প্রিন্টএফের মধ্যে লিখেছিলাম ইন্টার ভ্যালু অফ রেডিয়াস, সেটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি হুবহু। তা আমি একটা মান দিই, রেডিয়াসের মান কাল্পনিক সংখ্যা দিলাম কাল্পনিক সংখ্যা, মনে করি 6.5। এবার এই 6.5 আর এর মান ধরে 6.5 ইন্টু 6.5 ইন্টু এত, এই তিনটা গুণ করে যে ফলাফল হয় সেটা হবে এরিয়ার মান, এবং এই এরিয়ার মানটা এখানে প্রকাশ করবে, তাই না? আচ্ছা, এবার এইটা লেখার পরে আমি যদি এন্টারে চাপ দিই কম্পিউটারের, তাহলে কি দেখাবে? এই সূত্রে আর এর মান এইটা বসিয়ে এইটা পাবো, এবং পয়েন্টের পরে 6 সংখ্যা প্রদর্শন করবে, কারণ এই পার্সেন্টেজ এফ এর ডিফল্ট আউটপুট হচ্ছে 6 সংখ্যা পয়েন্টের পরে। অর্থাৎ এই প্রিন্টএফের মধ্যে যেটা লিখেছি এরিয়া অফ সার্কেল ইকুয়াল টু পার্সেন্টেজ এফ যেখানে লিখেছি সেখানে কিন্তু আউটপুটটা দেখাচ্ছে সংখ্যা হিসেবে। তো এইভাবে আমরা এই সি প্রোগ্রাম লিখতে পারি। ও আরেকটা বিষয় বলা হয়নি যে \n ব্যবহার করেছি নতুন লাইন তৈরি করার জন্য। তো এবার আমি আরেকভাবে সি প্রোগ্রামটা লিখে দেখাবো, সেটি হচ্ছে যদি আমরা এই পায়ের মান এখানে ইনিশিয়াল করে দিই তাহলে প্রথম লাইন ঠিক থাকবে। দ্বিতীয় লাইনে এখানে ডিফাইন নামে একটি প্রি প্রসেসর ডিরেক্টিভ ব্যবহার করে পাই সমান এত লিখব। তারপর কি করব? কিছুক্ষণ আগে যেভাবে লিখেছি হুবহু বাকি সব ঠিক থাকবে। মেইন ফাংশন, এই যে প্লট, এই আর এরিয়া সব ঠিক থাকবে। আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ এগুলি কিছুক্ষণ আগে তো দেখাইলাম। এইবার আবার এর নিচে প্রিন্টএফের মধ্যে এরিয়া অফ ইন্টার ভ্যালু অফ রেডিয়াস ওটাও ঠিক থাকবে। তারপরে এইখানে স্ক্যানএফের মধ্যে আমরা যা যা লিখেছিলাম সব ঠিক থাকবে। এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই, শুধু এইখানে আমরা ডিফাইন করে দিলাম যে পায়ের মানটা। এখন যেহেতু পায়ের মানটা উপরে আমরা ডিফাইন করে দিয়েছি, তাই নিচে আমরা যখন সূত্র লিখব তখন লিখতে পারি এইভাবে পাই ইন্টু আর, মানে কি উপরে যেহেতু পায়ের মানটা আমরা ইনিশিয়াল করে দিয়েছি, ডিফাইন করে দিয়েছি, সেজন্য এই মানটা এখানে সরাসরি না লিখলেও হবে। পায় যখনই লিখব তখন এই যে পাই সমান যে মানটা দেওয়া আছে এটা এখানে ধরে নিয়ে প্রোগ্রামে কাজ করবে। এভাবেও অনেক বইতে দেওয়া আছে, হয়তো তোমরা বুঝতে পারবে না বলে আমি আবার দেখাই দিলাম। আর শেষের অংশটুকু পূর্বের মতোই, কিছুক্ষণ আগে যেটা লিখেছি ওইটাই এখানে আবার শেষ করব, তাই না? তার মানে আমরা যদি এখানে পাই বসাতে চাই তাহলে পায়ের মানটা উপরে দিতে হবে। আর আমরা যদি এই লাইনটা না লিখি, কিছুক্ষণ আগে যেমন দেখাইলাম, এই লাইনটা যদি বাদ দিয়ে দিই তাহলে এই মানটা সরাসরি পাই যেখানে আছে এখানে লিখব। সেজন্য এটা দুইভাবে লেখা যায় এই প্রোগ্রামটা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা ভালো মতো বুঝতে পারে, বোরিং ফিল না করে, তাই না? এবং একটু দ্রুত বলারও চেষ্টা করি। পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। আউটপুটটা পূর্বের মতোই হবে, পূর্বের মতোই আমি দেখাইলাম।
পরের ক্লাসটার জন্য আমার কিছু শিক্ষার্থী অবশ্য অনুরোধ করেছে। এই শিক্ষার্থীরা একবার অনুরোধ করেছিল পরে যে ক্লাসটা করাবো সেই ক্লাসটা দেখার জন্য। এই শিক্ষার্থীরা এদের অনুরোধে এই পরের ক্লাসটা কি পড়াবো দেখি তো। এই যে লক্ষ্য করি, আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়। আয়তাকার ঘনবস্তুর আয়তন নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় তা আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।